সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাদ আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম আবারও তোমাদের সামনে আরও একটি সৃজনশীল কোশ্চেনের সমাধান নিয়ে, যেটা এসেছিল তোমার সিলেট বোর্ড 2025 সালে। দেখো এখানে প্রথমে উদ্দীপকটাই দেওয়া আছে, তোমার হচ্ছে পি কিউ আর আর হচ্ছে এস বিন্দুগুলি ঘড়ি কাঁটার বিপরীত দিকে আবর্তিত। তার মানে বিন্দুগুলো ঘড়ি কাঁটার বিপরীত দিকে আছে। এই যে একটা কথা বলে দিলে যে আসলে কি যে একটা শান্তিটা হচ্ছে কেন বলতো? কারণ হচ্ছে যেহেতু ঘড়ি কাঁটার বিপরীত দিকে আবর্তিত আছে, তাহলে আমার ওই ছক কাগজে বসার আর ঝামেলাটা আমরা একেবারে করা লাগবে না। ঠিক আছে, যে ছক কাগজে বসিয়ে দেখবো যে ঘড়ি কাঁটার বিপরীত দিকে কীভাবে ঘুরতেছে, এই ব্যাপারটা কিন্তু আমার লাগতেছে না। ওকে, শুধুমাত্র লাগবে হচ্ছে গ নম্বরে মনে হয়, বাট ক খতে আমরা ইজিলি করে ফেলতে পারবো। ওকে, তো আমরা এখন সরাসরি চলে যাবো ক নম্বর কোশ্চেনেতে। ক নম্বর কোশ্চেনে যেটা বলছে যে কিউ ও আর বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তার মানে এই যে দেখো কিউ বিন্দু, এই যে কিউ বিন্দুটা আর হচ্ছে আমাদের আর বিন্দু, এদের মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্ব আমাদের বের করতে হবে। তো দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা জেনে থাকি, তাহলে সেই ক্ষেত্রে বিন্দুর দূরত্ব বের করার সূত্র হচ্ছে কি x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। ঠিক আছে, তার মানে হচ্ছে কি এক্স এর পার্থক্যকে বর্গ করতে হবে, তারপর প্লাস ওয়াই এর পার্থক্যটাকে বর্গ করে তোমার হচ্ছে কি বলতো পুরোটার উপরে রুট করে দিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে এই ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে এমন যে ধরো তোমার হচ্ছে এখানে যে কিউ আর দূরত্ব বের করতেছি, কিউ এবং আর বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে এটা আমি ধরে নিচ্ছি x1, এটা ধরে নিচ্ছি y1, এটাকে হচ্ছে x2, এটাকে হচ্ছে y2। তাহলে সেই ক্ষেত্রে দেখো x2 - x1 কত হবে 0 - -4, তার মানে +4 হয়ে যাবে, প্লাস তারপর হচ্ছে কি y2 - y1, তার মানে -4 - 4। ঠিক আছে, -4 - 4। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এটা কত হবে বলো তো? তোমার এটা হবে তো তোমার জাস্ট 0-র সাথে 4 যোগ করলে 4ই হয়, 4কে বর্গ করলে হবে হচ্ছে তোমার 16। ওকে, আর এখানে হচ্ছে -4 আর -4 যোগ করলে হয় -8। তো -8কে আবার বর্গ করলে হবে কি বলতো +64। ঠিক আছে, আর এটা 64 জানি আমরা হচ্ছে কোনো ঋণাত্মক সংখ্যাকে যদি আমরা বর্গ করি, তাহলে সেক্ষেত্রে সেই মানটা কী হয়ে যায় বলতো ধনাত্মক হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে আমার হচ্ছে এটার ভ্যালু কত আসবে বলতো √80। আর এখানে কিন্তু অবশ্যই আমরা যে একক সাইনটা ব্যবহার করবো, নাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের বেশ কিছু মার্ক কর্তন হয়ে যাওয়ার, মার্ক কিন্তু 2 মার্কের শেষ, 2 মার্কের দেখা যায় একই কেটে নিচ্ছে। ঠিক আছে, আমরা অর্ধেক মার্ক কিন্তু চলে যাবে। তো এখানে কিন্তু অবশ্যই আমরা একক লিখবো, আর ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ একক, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এখন এই যে দেখো এটা সেম ওয়েতেই হচ্ছে এখানে করা হয়েছে। তারপর আমরা খ নম্বরেও যেতে পারবো। এই দেখো তোমার হচ্ছে এখানে যে দেখো √80, এটাই আমি দেখতে চাচ্ছিলাম যে এখানে একটু পোর্শন কি দেওয়া হয়েছে কিনা। হ্যাঁ, √80 দেখো এতটুকু পর্যন্ত রাখলেও কিন্তু আমরা হচ্ছে অ্যান্সার হিসেবে এটাকে দাবি করতে পারি। এমন না যে আমাদের হচ্ছে ভুল হয়ে যাবে ব্যাপারটা, এটা কিন্তু মোটেও এমন কোনো কিছু না। কিন্তু যেহেতু তোমার হচ্ছে একটু পোর্শন করা যায়, সেটা হচ্ছে কি, যেমন আমরা জানি যে ভাইয়া √80কে তো কিছু করা যায় না, এটা একটা দশমিক সংখ্যা চলে আসে। কিন্তু আমরা যদি চাই যে এখানে এই যে √80 এটা একটা পূর্ণবর্গ সংখ্যা যেহেতু না, তাহলে এটার মধ্যে থেকে কোনো একটা পূর্ণবর্গ সংখ্যা বের করে নিই। এখন বললেন ভাইয়া যে পূর্ণবর্গ সংখ্যা, তাহলে একটু বোঝাই বলেন পূর্ণবর্গ সংখ্যা আবার কী জিনিস। তো পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যা অপর একটা সংখ্যার তোমার বর্গ। যেমন হচ্ছে 9 কিন্তু অপর একটা সংখ্যার বর্গ, সেই সংখ্যাটা কি 3কে বর্গ করলে পাওয়া যায় কি 9। কিন্তু দেখো তোমার হচ্ছে 3 নিজেই কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা না, কারণ কোনো সংখ্যাকে বর্গ করে আবার 3 পাওয়া যায় না, 3 কিন্তু পাওয়া যাবে না ব্যাপারটা। আচ্ছা, তো ঠিক একই রকমভাবে দেখো 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ 4কে বর্গ করলে কি পাওয়া যায় বলো তো 16। ওকে, কিন্তু আবার 4 নিজেও পূর্ণবর্গ সংখ্যা, কারণ 2কে বর্গ করলে পাওয়া যায়, বাট 2 আবার কি পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে সেই ক্ষেত্রে দেখো আমরা যদি এখানে এই ব্যাপারটাকে একটু এইভাবে লিখি, বুঝতে পেরেছি আশা করি তোমার হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা ব্যাপারটা। তো পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে এখানে দেখো এই যে √80কে আমরা চাইলে তোমার লিখতে পারি 16 × 5, 580। ঠিক আছে, 580। তো এটা কিন্তু লেখা যায়। আর এই রুট যখন 16-এর উপর পড়বে তখন এটা 4 হয়ে যাবে, আর যখন 5-এর উপর পড়বে তখন কি বলতো √5, এত একক। এটা যে লেখা ম্যান্ডেটরি মোটেও এমন না, এটা হচ্ছে জাস্ট জানার জন্য। কিন্তু আমরা যদি √80 এককও লিখে দিই, তাহলেও কিন্তু আমাদের 2-এ 2ই পাবো আমরা। ওকে, এখন আমরা সরাসরি যেতে পারি আমাদের খ নাম্বার কোশ্চেনটাতে। তো খ নাম্বার কোশ্চেনে আমাদের যেটা বলা হয়েছে একটু দেখি এখানে। এই যে দেখো তোমার বলছে পিএস আর কিউআর, পিএস এবং কিউআর না, হ্যাঁ কিউআরই, পিএস এবং কিউআর এই ইজুকাল টু দিতে গিয়ে কি ভুল দিল না, এটা মোটেও ইজুকাল টুতে ভুল দেয় নাই। এটা হচ্ছে কি বলতো, এটা সমান্তরাল সাইন, সমান্তরাল। ঠিক আছে, এখানে বোঝাতে যাচ্ছে যে পিএস সমান্তরাল, মানে পিএস এবং
এই দেখো সমান্তরাল মানে কি, যখন দুইটা সরলরেখা কি এই যে দেখো একই তোমার হচ্ছে দূরত্ব শেয়ার করে, ওকে, এদের মধ্যবর্তী দূরত্বটা কি হয় বলো তো, সমান হয়, একই দূরত্ব, হ্যাঁ একই মধ্যবর্তী দূরত্ব কিন্তু ওরা শেয়ার করবে, তাহলে এটাকে বলবে হচ্ছে কি বলতো, সমান্তরাল। তো এরকম যদি সমান্তরাল হয়, এই দেখো সমান্তরাল, এই যে সমান্তরাল, সমান্তরাল কি বলতো, এই যে তোমার হচ্ছে কিউ আর, এটা যদি সমান্তরাল হয় তাহলে সেক্ষেত্রে বলছে পি আর সমীকরণ নির্ণয় করো। তাহলে পি আর সমীকরণ যদি আমাকে বের করতে হয় তাহলে আমার আগে বিন্দুগুলো জানা লাগবে, যে পি বিন্দু আর হচ্ছে কি বলতো আর বিন্দু অলরেডি আছে, কিন্তু পি বিন্দু কিন্তু পরিপূর্ণতা পায় না, কারণ পি বিন্দুর এই যে এক্স এর মানটা কিন্তু আমরা জানি না, মানে ভুজ আমরা জানি না, এটা হচ্ছে এম দেওয়া আছে, কিন্তু আমরা যেহেতু বলা আছে সমান্তরাল। আচ্ছা, এই যে সমান্তরাল সাইনটা আমাদের চোখে পড়লো বা সমান্তরাল কথাটা আমাদের সামনে আসলো, তাহলে সেক্ষেত্রে আমি জানি যে চারটা ওয়ার্ড আছে আমাদের, সেটা হচ্ছে কি বলতো, এক হচ্ছে কোণ, তারপর হচ্ছে কি সমান্তরাল, তারপরে হচ্ছে কি বলতো তোমার সমরেখ, আর হচ্ছে তোমার লম্ব। এই চারটা ওয়ার্ডের কোনো একটা ওয়ার্ড যদি আমার চোখের সামনে চলে আসে এই অধ্যায়ের ক্ষেত্রে, তার মানে আমি ধরেই নেব যে এদের উত্তর কোথায় আছে জানো, এদের উত্তর আছে আসলে সরলরেখার ঢালে, এদের উত্তর আছে সরলরেখার ঢালে। আমাদের অবশ্যই ঢাল বের করতে হবে, ঢাল ঢাল ঢাল, ওকে, কোথায় আছে, সরলরেখার ঢালে। এখন কথা হচ্ছে ভাইয়া যেটা বললেন সেটা আসলে কি, একটু বুঝাই বললে ভালো হয়, তাহলে আমরা একটু বুঝতে যদি চাই তাহলে সেক্ষেত্রে দেখব, এই যে দেখো তোমার হচ্ছে দুইটা সরলরেখা, এই ধরো একটা সরলরেখা এবং হচ্ছে এই একটা সরলরেখা। তো সরলরেখা যদি একে অপরের সমান্তরাল হয়, দেখো এটা কিন্তু সমান্তরাল, দেখতে পাচ্ছ যে মধ্যবর্তী দূরত্ব কিন্তু সমান, তো এরকম যদি সমান্তরাল হয় তো সেই ক্ষেত্রে এদের ঢালদ্বয় আসলে সমান হয়, এদের ঢালগুলো কি হয় বলো তো, সমান হয়। তার মানে যে পি এস যেই ঢাল, পি বিন্দু এবং হচ্ছে এস বিন্দু দিয়ে যেই সরলরেখাটা যাচ্ছে, দেখো এদের যে ঢালটা হবে তোমার হচ্ছে ধরো এম পি এস, আমরা জানি ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয়, আর হচ্ছে পরবর্তীতে আরেকটা ঢাল কি বলছে বলতো, কিউ আর, ঠিক আছে, তাহলে এখানে ধরো কিউ আর, এই যে কিউ আর হচ্ছে আর, তাহলে এই যে এদের যে এম কিউ আর এই ঢালটা হবে হচ্ছে সমান, এই দুজনের ঢালই কি আসবে বলতো, সমান আসবে, ওকে, কারণ যদি দুইটা সরলরেখা সমান্তরাল হয় তাহলে সেক্ষেত্রে এদের ঢালদ্বয় সমান হয়। আচ্ছা, তোর যদি ঢাল সমান হয় তাহলে ঢালটা বের করে কীভাবে সেটা বলেন, তাহলে ঢালটা আমরা হচ্ছে দেখো এমপিএস বলো বা ঢাল বের করার মেন সূত্রটাই হচ্ছে কি বলতো, y2 মাইনাস y1, তার মানে y এর পার্থক্যটা ডিভাইডেড বাই x2 মাইনাস x1, x এর পার্থক্যটা y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, ঠিক আছে, এই যে দেখো x2 মাইনাস x1। তাহলে সেই ক্ষেত্রে দেখো আমরা হচ্ছে যদি একটা বের করতে চাই, যখন আমরা পিএসটা বের করতে যাচ্ছি, তাহলে পি হচ্ছে তোমার ওই দেখো এটা হচ্ছে তুমি ধরে নিতে পারো, এটা এখানে তো ধরে নেওয়ার কোনো মানে নেই, তাহলে এস হচ্ছে কত, আচ্ছা এখান থেকে একটু দেখতেও পারি, দেখো তোমার হচ্ছে এস হচ্ছে তোমার এই যে এস এর 12,-3, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান, তাহলে এটাকে আমি বলতে পারি y2 মাইনাস y1, তাই তো, তাহলে সেক্ষেত্রে y2 হবে হচ্ছে -3, y1 হবে কি বলো তো 5, দেখছো এগুলো কিন্তু y এর মান, হ্যাঁ y2 মাইনাস y1, আবার y1 মাইনাস y2 করা যেতে পারে, কিন্তু উপরে সবসময় y এর পার্থক্যটা হবে আর নিচে হবে সবসময় x এর পার্থক্যটা। তো সেই ক্ষেত্রে দেখো তোমার হচ্ছে y2 মাইনাস y1 মানে -3 - 5, এটা হচ্ছে আমরা বের করতে যাচ্ছি এমপিএস, -3 - 5, ওকে, তারপর হচ্ছে x1 মাইনাস x2, তোমার হচ্ছে x2 মাইনাস x1, সরি x2 মাইনাস x1, ঠিক আছে, x2 তাহলে হবে কত 12 মাইনাস m, ঠিক আছে, তাহলে 12 মাইনাস m, এটা হচ্ছে তোমার হবে এখানে -8 আর হচ্ছে 12 মাইনাস m, ওকে, এটা গেল হচ্ছে তোমার একটা ঢাল। এরপর আমরা হচ্ছে কিউআর ঢাল বের করব, ঠিক আছে, একই সূত্র ব্যবহার করে আমরা এখান থেকে দেখতে পারি চাইলে, এই যে দেখো তোমার হচ্ছে এই যে দেখো একটা আসছে -8/12 আর একটা এই যে তোমার y2 মাইনাস y1 দিয়ে এই যে দেখো তোমার কিউআর ঢালটা চলে আসছে, জাস্ট বিন্দুগুলা বসাবা, উপরে ওয়াইটাকে বিয়োগ করবা, ওয়াইয়ের মানগুলো, আর নিচে হচ্ছে এক্স এর মানগুলো বিয়োগ করবা, তাহলে সেক্ষেত্রে দেখো আমরা কিন্তু কিউআর ঢালও পেয়ে গেছি। এখন যেহেতু ভাই আপনি বলছেন সমান্তরাল হলে ঢাল সমান, তাহলে আমার মনে হয় পিএস ঢাল আর কিউআর ঢাল মনে হয় সমান, অবশ্যই সমান, দেখো তোমার হচ্ছে পিএস রেখার ঢাল আর কিউআর রেখার ঢাল হচ্ছে সমান। তো সেই ক্ষেত্রে দেখো তোমার হচ্ছে এটা ইজুকলস টু কি, দুইটা ঢাল যেহেতু সমান লিখতে পারি তাহলে আমরা সেই সমানটাই লিখছি। তো লেখার পরে যদি আমি আর গুণ করি, দেখো এটা তোমার হচ্ছে ভাগ অবস্থা আছে, এই পাশে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, এটা -12 দুগুণে কি প্লাসে মাইনাসে -12 দুগুণে 24, আর হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 2 আর m গুণ করলে 2m। এরপরে হচ্ছে তোমার
এমটাকে এক পাশে রাখলাম আর এইগুলাকে এই পাশে নিয়ে চলে আসলাম। দেখো এই ব্যাপারটা হচ্ছে কি, ধরো এই যে -24 এই পাশে আসলাম, -8 + 24 ইজ ইকুয়ালস টু 2m এই পাশে থাকলো। 2m ইজ ইকুয়ালস টু, এই দেখো এইটা ইজ ইকুয়ালস টু এটা, মানেই হচ্ছে কি বলতো 2m ইজ ইকুয়ালস টু আবার কি বলতো এটাকে লেখা যায়, তাই না? 2m ইজ ইকুয়ালস টু এটা লেখা যায় না? লেখা যায় কিন্তু অবশ্যই। ওকে, এক কথায় যেই লাউ হেই কদু, যেই লাউ হেই কদু, ঠিক আছে? এইটা লাউ ইজ ইকুয়ালস টু কদু, ইজ মানে কি কদু ইজ ইকুয়ালস টু লাউ, একই কথা। তাহলে 84 থেকে -8 চলে গেলে কত থাকে 16, 2 এখানে গুণ আকারে আছে, এই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ হলে কত হবে 8, ঠিক আছে? তাহলে m এর মান আমাদের 8 আসছে, তাহলে সেক্ষেত্রে পি বিন্দু কিন্তু তার পরিপূর্ণতা পেল, কারণ পি এর y এর মানটা কিন্তু আমার 5ই ছিল, জাস্ট x এর মানটা আমি নতুন করে পেলাম, যে x অক্ষের মানটা, তাই তো? এই যে x অক্ষের জায়গায় কত আসছে, যে m দেওয়া ছিল, তাহলে m এর মান কত 8। ওকে, তাহলে কিন্তু আমি হচ্ছে পি বিন্দু পেয়ে গেছি। এখন আমাকে যেটা বলা হয়েছে যে আমাদের সরলরেখার সমীকরণ বের করতে হবে, ঠিক আছে? তাহলে কোন সরলরেখার সমীকরণটা আমাদের বের করতে হবে, যে পি আর সরলরেখার সমীকরণ। তো পি আর সরলরেখার সমীকরণ বের করার সূত্র আমরা হচ্ছে নর্মালি দেখো এইভাবেই আমরা চাইলে করে ফেলতে পারি। আর যদি তোমাদের জন্য যে এক্সট্রা আমি হচ্ছে একটা সূত্র শিখিয়েছি, যে ভাইয়া দেখো এইভাবে তো করাই আছে, এটা নর্মালি আমরা পারি, কিন্তু তোমাদের জন্য আমি যেটা শিখিয়েছিলাম যে তোমরা যদি চাও তাহলে সেক্ষেত্রে একবারে ঢাল বের করেও কিন্তু ব্যাপারটা কিন্তু সলভ করে ফেলতে পারো, যে ঢাল দিয়ে কিভাবে ঢাল। এই যে দেখো তোমার হচ্ছে আগে ঢালটা একটু বের করে নাও, তোমার হচ্ছে পি আর সরলরেখার ঢাল, ঠিক আছে? তাহলে পি আর সরলরেখার ঢাল কি হবে, পি বিন্দু হচ্ছে দেওয়া আছে তোমার 8,5, ঠিক আছে? আর হচ্ছে আর বিন্দুটা কত বলো তো, এখান থেকে একটু গেস করে নিই, 0, ঠিক আছে? এক্স এর মান হচ্ছে 0, x1, আর হচ্ছে এটা হবে তোমার 4, 4 -4, 0, -4। তাহলে সেক্ষেত্রে আমার ঢাল কত আসবে বলো তো, তোমার y2 - y1, তাহলে -4, তারপর কি -5, আর নিচে কি বলতো 0 -8, হ্যাঁ, x2 - x1। তাহলে সেক্ষেত্রে আমার ঢাল কত আসলো, এখানে হচ্ছে -9, আর এখানে আসলো হচ্ছে -8, তাহলে কি 9/8, ঠিক আছে? মাইনাস মাইনাসে বাদ, তাহলে 9/8। তাহলে আমরা দেখো আমরা সূত্র জানি y - y1 = m × x - x1। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু শুধু এই ঢালটা বের করলেই, দেখো এই কষ্ট করে ঢালটা বের করলে আমি এই সূত্র দিয়ে আসলে সব করে ফেলতে পারি, ঢাল দেওয়া থাকলেও পারি, না দেওয়া থাকলেও পারি, ঠিক আছে? তাহলে এটা দিয়েও কিন্তু আমরা করে ফেলতে পারি, আমাদের আলাদা করে আর এত সূত্র আমরা চাইলে নাও মনে রাখতে পারি, ঠিক আছে? যদি আমরা এটাও যদি করতে পারি তাহলে খুবই বেটার, আবার যদি এটা করি তাও অনেক বেটারই হবে, এই গেস। ওকে, তাহলে সেক্ষেত্রে y1 আর হচ্ছে x1 এর আমার ভ্যালু লাগবে। তো ভাই y1 আর x1 এর ভ্যালু কি, যে কোনো একটা বিন্দু, আমি পি বিন্দুকেই ধরে নিলাম, যে কোনো একটা বিন্দু, ঠিক আছে? সরলরেখায় উপস্থিত যে কোনো একটা বিন্দু, তুমি চাইলে পি বিন্দু দিয়ে করতে পারো, তুমি চাইলে আর বিন্দু দিয়ে করতে পারো, তুমি যেই বিন্দু ধরো তোমার হচ্ছে মান কিন্তু একই আসবে। ওকে, আর নাকি 0 আর -4 ধরলেই তো বেটার হয়। হ্যাঁ ভাই, 0 আর -4 সহজ সহজ নাম্বার আছে। আচ্ছা, তাহলে হচ্ছে দিয়ে দিই, y1 হচ্ছে কত বলো তো, ওই যে তোমার হচ্ছে, আর x আর y তো চলক আকারেই থাকবে, কারণ এখানে তোমার সমীকরণে x মানে x অক্ষ, y মানে y অক্ষ। ওকে, তাহলে y1 হচ্ছে কত আমার হয়ে গেল, এই যে তোমার হচ্ছে y1 হবে -4, তাহলে মাইনাসে মাইনাসে +4, বুঝো কিন্তু যে মাইনাস তো অলরেডি ছিলই, তাহলে স্থান অঙ্কের মাইনাস পাশাপাশি লেখা যাবে, দুইটা চিহ্ন তো পাশাপাশি লেখা যায় না, তাহলে মাইনাসে মাইনাসে এটা কী হয়ে যাবে বলো তো, প্লাস হয়ে যাবে, প্লাস। আর এখানে হচ্ছে তোমার m হচ্ছে কত 9/8, x - x1 হচ্ছে কত বলো তো 0, এই যে 0 0। তোমরা যদি চাও তাহলে হচ্ছে এখানকার পি বিন্দু কিন্তু বসায় করতে পারতা, ভুল হতো না। ওকে, তাহলে সেক্ষেত্রে দেখো এটা তোমার হচ্ছে এখানে ভাগ অবস্থা আছে, এপাশে গেলে কী হবে বলো তো, গুণ হয়ে যাবে, এটা কি 8y, 4 × 32, ঠিক আছে? দুইটা পদ আছে না, তো দুইটা পদের সাথে গুণ হবে তো। আর এখানে x থেকে 0 গেলে x, আর 9 আর x গুণ করলে কত বলো তো 9x, ঠিক আছে? তাহলে অঙ্কের এই পর্যায়ে আমি কী করতে পারি বলো তো, তোমার হচ্ছে সবগুলোকে এক পাশে নিয়ে যেতে পারি, যে তোমার সবগুলো না 8y-টাকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে কত হবে বলো তো 9x - 8y = কী থাকবে বলো তো 32। দেখো এই যে 8y-টাকে এই পাশে আনলাম, তাহলে কী হয় যে 32 = 9x - 8y না, এটাই তো হয়। তাহলে যেই লাভ হেই কতই তো একই, তো এটাই হবে তোমার কাঙ্ক্ষিত সরলরেখার সমীকরণ। দেখো আমাদের হচ্ছে উত্তরটা কিন্তু একই আসছে, তো যার যেটা পছন্দ সে সেটা সেই ওয়েতে এটা করতে পারে, তো এখানে কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই। ওকে, ঠিক আছে। আবার যদি কেউ চাও যে তোমার হচ্ছে যে দেখো তোমার এই 32টাকে একবারে এই পাশে নিয়ে চলে আসবা, যে ভাইয়া এটা তো কেমন লাগতেছে, তাহলে হচ্ছে সবগুলোকে এক পাশে নিয়ে চলে আসি, হ্যাঁ সেটাও করতে পারো, যে ভাইয়া যেইভাবে রাখো, যে অঙ্কের এই পর্যায়ে এসে এখানে ক্যালকুলেশন যেহেতু করা যাচ্ছে না, যে সাইড চেঞ্জের ব্যাপার আছে, সেখানে এসে তোমার যা খুশি তুমি তাই করো, জাস্ট ভুল করো না ক্যালকুলেশন, তাইলেই হবে।
ঠিক আছে ভাই? তো বলছিলেন তো যা খুশি তাই করে আসতে, ক্যালকুলেশন ভুল করে আসছে, সেটা করলে আবার সমস্যা। তো দেখো +32 এই পাশে আসলে -32 = 0, ব্যাস শেষ। এটা এখানেও তোমার হচ্ছে এটাই করা হয়েছে, এটাই কিন্তু আমার কাঙ্ক্ষিত উত্তর। ওকে, আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এখন আমরা সরাসরি যেতে পারি আমাদের গ নাম্বার কোশ্চেনটাতে। তো গ নাম্বার কোশ্চেনে যেটা বলছে, যেখান থেকে আমরা দেখব, এই যে তোমার বলছে QRS ত্রিভুজের যে অংশ, যে QRS শুধু জাস্ট ত্রিভুজের কথা বলছে, যে অংশ তৃতীয় চতুর্ভাগে অবস্থান করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সেই ক্ষেত্রে এই অঙ্কটা কিন্তু এখন আমাদের একটু মোটামুটি ভালোভাবে করে দেখতে হবে। ওকে, তাহলে বলছে QRS, আগে আমাদের এটাকে অবশ্যই চতুর্ভাগে একটু স্থাপন করতে হবে। চতুর্ভাগ হচ্ছে কি, এই যে দেখো তোমার হচ্ছে যখন আমি এই যে দেখো তোমার হচ্ছে এইটা হচ্ছে আমার y অক্ষ, এটা হচ্ছে আমার x অক্ষ। এই যে x অক্ষ আর y অক্ষ যে আমি আঁকলাম, ঠিক আছে, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে আমার y অক্ষ। তো এটা আঁকার ফলে দেখো এই পুরো সমতল ভূমিটা, দেখো এই পুরো সমতল ভূমিটা আসলে মোট 4টা ভাগে ভাগ হয়ে গেছে। দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই একটা ভাগ, এই একটা, এটা আর এটা, ঠিক আছে, মোট কিন্তু 4টা ভাগে ভাগ হয়ে গেছে। এই 4টা ভাগে ভাগ হয়ে গেছে। এই 4টা ভাগে এই ভাগ হওয়াটাকেই আমরা হচ্ছে ধরো ঘড়ি কাঁটা বিপরীত দিকে ঘুরে, এটাকে বলি হচ্ছে প্রথম, এটাকে বলি হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে বলি তৃতীয় চতুর্ভাগ, আর এটাকে বলি চতুর্থ চতুর্ভাগ। ঠিক আছে, ঘড়ি কাঁটা বিপরীত দিকে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। ঠিক আছে, আচ্ছা, এরপরে যে কাজটা এখন করতে হবে, এই দেখো তোমার হচ্ছে বিন্দুগুলো আমাকে এখানে তোমার বসা দিতে হবে। এটা আমরা চাইলে ছক্কা গুজও করতে পারি, আবার কেউ যদি তোমার হচ্ছে ব্যাপারটা সময় সাপেক্ষ মনে করে, তাহলে অবশ্যই তোমার হচ্ছে স্কেল ইউজ করে তোমার হচ্ছে খাতায় জাস্ট ঘরগুলো ঠিক রেখে করবা। কারণ আমরা জানি যে এখানে হচ্ছে এক্স এর মান পজিটিভ, এখানে হচ্ছে এক্স এর মান নেগেটিভ, উপরে হচ্ছে ওয়াই এর মান পজিটিভ আর নিচে হচ্ছে ওয়াই এর মান নেগেটিভ। ওকে, তাহলে এই অনুযায়ী আমি হচ্ছে এখন মান বসাবো। আর এটা হচ্ছে মূলবিন্দু, মূলবিন্দুর এখানে স্থানাঙ্ক কি বলতো, এই মূলবিন্দুকে ও দ্বারা প্রকাশ করে কিন্তু, হ্যাঁ, ও ফর কি বলতো, অরিজিন। তাহলে মূলবিন্দু ও 0,0, এখানে এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0। তাহলে আমার আচ্ছা দেখে নেই আমার হচ্ছে কোন চতুর্ভাগের কথা বলছে জানি, তৃতীয় চতুর্ভাগে। তাহলে দেখো এই যে এইটা কিন্তু তোমার তৃতীয় চতুর্ভাগ, এখানে কিন্তু খেয়াল রেখো, এইটাই যে এইটা, হ্যাঁ, এটার দিকে খেয়াল রেখো, ঠিক আছে, এটার দিকে খেয়াল রেখো যে এটা হচ্ছে এখানে কতটুকু পড়তেছে। তাহলে আমার সেই ক্ষেত্রে সব বিন্দু বসানো লাগবে না, জাস্ট কিউ আর হচ্ছে এস। ঠিক আছে, কিউ হচ্ছে -4,4। তাহলে দেখো চোখের আন্দাজে দেখো তোমার হচ্ছে এক্স এর ঋণাত্মক মানগুলো কি বামে যাবো 4 ঘর, আর ওয়াই এর তোমার পজিটিভ মান কি বলো তো উপরে। তাহলে সেটা কোথায় পাবো, এই যে এখানে ধরলাম, তাহলে কিউ হচ্ছে -4,4। ওকে, তারপরে বিন্দু বলছে হচ্ছে 0,-4, আর বিন্দু আর হচ্ছে 0,-4। এক্স এর মান 0 মানে এখানে, আর ওয়াই মান -4 কোথায় বলতো, নিচে। ওয়াই ঋণাত্মক মানগুলো নিচে থাকে, হ্যাঁ, আরেকটু নিচে যাই, 0,-4, এটা হচ্ছে আমার আর বিন্দু। আর হচ্ছে আরেকটা বলে দিছে হচ্ছে তোমার এস হচ্ছে কি বলতো, ওই যে তোমার হচ্ছে 12,-3। এস হচ্ছে এই যে দেখো তোমার এক্স অক্ষ বরাবর যাব 12, আর -3 মানে কি নিচে, তাই তো, এই দেখো এস হচ্ছে 12,-3, আরে -3, ঠিক আছে, 12,-3, এটা হচ্ছে এস। তাহলে এই যে আমার ত্রিভুজটা হয়ে গেল। এখন এই ত্রিভুজের দেখি ব্যাপারটা কেমন হয়। এই যে দেখো এই একটা, ওই আসতেছে, হ্যাঁ, এই দেখো তুমি না, আরেকটা আসো, এই যে একটা, এই যে, আর হচ্ছে এই যে। তাহলে সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আমার তৃতীয় চতুর্ভাগে আসলে যে অংশটুকু পড়ছে সেটা হচ্ছে এই যে দেখো তোমার এই যে এতটুকু কালো করে দিলে, তৃতীয় চতুর্ভাগে আসলে চতুর্ভুজ নয়, ত্রিভুজের এই অংশটুকুই পড়ছে। ওকে, তোমাদের হচ্ছে বোঝার সুবিধার্থে আমি হচ্ছে এখানে জাস্ট ডট দিয়ে দেখাই দিলাম যে হচ্ছে এই অংশটুকু আমাকে ক্ষেত্রফল বের করতে হবে। তো সেক্ষেত্রে দেখো এটা একটা ত্রিভুজ হয়েছে, তো ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে হয় তাহলে সেক্ষেত্রে এখানে অবশ্যই আমার হচ্ছে শীর্ষবিন্দুগুলো জানা লাগবে। তো দেখো আমি হচ্ছে এই শীর্ষবিন্দুটা জানি, এটা হচ্ছে আর, হ্যাঁ, এটা হচ্ছে আর নামের শীর্ষবিন্দু। যদি এটা তোমার হচ্ছে একটু কনফিউশন ক্রিয়েট করতে পারে, আর কেন পরে দেওয়া যায়, সমস্যা নেই, আর আগেই দিলাম, তাতেও সমস্যা নাই। সব ঠিক আছে যতক্ষণ পর্যন্ত আমরা ঠিক আছি। তাহলে সেক্ষেত্রে দেখো আমার শুধুমাত্র এই শীর্ষবিন্দুটা আমরা জানি না, এই শীর্ষবিন্দুটা বের করাই কিন্তু এখন আমার কাজ। এই শীর্ষবিন্দুটা বের করে ফেলতে পারলে আমি কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো।
আমরা চাইলে কিন্তু এই বিন্দুটাকে ধরে নিতে পারি, সেটা হচ্ছে কি বলতো, টি বিন্দু ধরে নিলাম। তাহলে এই টি বিন্দুটাই আমার হচ্ছে বের করা কাজ। এখন কথা হচ্ছে টি বিন্দুটা কিন্তু আসলে এক্স অক্ষের উপরে আছে। হ্যাঁ, এক্স অক্ষের উপরে থাকলে এটা খুব সুন্দর একটা ব্যাপার হয় যে টি বিন্দু, যে কোনো বিন্দু তোমার হচ্ছে এক্স অক্ষের উপরে থাকলে দেখো এর, এই যে টিটা একটু পরে দিই, আচ্ছা, এর হচ্ছে তোমার এই বিন্দুর তোমার ওয়াই অক্ষের মান কিন্তু শূন্য হয়। হ্যাঁ, ওয়াই অক্ষের মান শূন্য হয়। কেন শূন্য হয়? টিটা, এটা টি নাম দিলাম। আর হচ্ছে ওয়াই অক্ষের মান কেন শূন্য হচ্ছে, কারণ হচ্ছে দেখো তোমার হচ্ছে এই যে এখানে দেখো ও শুধুমাত্র ডানে বা বামে গেছে। এই বিন্দুর জন্য দেখো যে এই টি যে বিন্দুটা আছে এটা শুধুমাত্র ডানে বা বামে গিয়ে সরে গেছে, ঠিক আছে? তার মানে হচ্ছে কি বলতো, এই যে তোমার এখান থেকে একটু বামে গেছে। হ্যাঁ, ও কিন্তু উপরেও যায় না নিচেও যায় না। তো ওয়ার মান থাকলে যেন উপরেও নিচে যাবে, ঠিক আছে? ওয়ার মান শূন্য, সেজন্য উপরেও যায় না নিচেও নামে না, জাস্ট এক্স অক্ষের উপরে আছে, জাস্ট বামে ঘুরছে। তার মানে এই মানটা কিন্তু অবশ্যই ঋণাত্মক মান আসবে। ঋণাত্মক মান আসলে ভাববা যে ঠিক আছে, না হলে ভাববা কিছু ক্যালকুলেশন হয়তো মিস্টেক আছে। ওকে, তো এখন আমাদের এই বিন্দুটা যদি বের করতে হয় তাহলে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এখান থেকে কিউআর সমীকরণটা বের করে ফেলবো। কিউআর, এখন কিউআর একটা রেখাংশ কিন্তু, মানে যেটা বাহু হয়ে আছে। এখন কথা হচ্ছে ভাই তুমি বলবা যে সরলরেখারে তোমার হচ্ছে সমীকরণ হয়, বাট কি রেখাংশের সমীকরণ হয়? অবশ্যই হয়। রেখাংশ মানে কি? সরলরেখার অংশ। রেখায়ের অংশ হচ্ছে রেখাংশ, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে একটা সরলরেখা যদি সমীকরণ হয় তাহলে রেখাংশের সমীকরণ হয়, আর সরলরেখার সমীকরণ যা, রেখাংশের সমীকরণও কি তাই, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে, এখন আমরা জাস্ট সমীকরণ বের করে ফেলবো। কিউআর, ঠিক আছে? কিউআর সমীকরণ যদি আমাদের বের করতে হয় তাহলে আমরা জানি যে সূত্র আমরা ব্যবহার করতে পারি, ওই যে y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। এটা তো আমরা ব্যবহার করতেই পারি, কিন্তু যদি আমরা চাই আউট অফ দ্য বক্স গিয়ে অবশ্যই আমরা কিছু ম্যাথ সলভ করে ফেলতে পারি, সেটা হচ্ছে y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1 দিয়ে। এখানে শুধুমাত্র কি লাগবে, জাস্ট ঢালটা একটু আলাদা করে বের করা লাগবে, যেটা আমার হচ্ছে, আমার মনে হয় দিন শেষে ভালোই, কারণ হচ্ছে ক্যালকুলেশন ওয়াইজ এটা একটু ইজি। প্লাস মাইনাসের ঝামেলা হওয়ার সম্ভাবনা একটু কম থাকে। তো দেখো y2 মাইনাস y1 তার মানে কি হচ্ছে -4, তারপরে 0 -4 তার মানে কি 0 -4, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে উপরে হবে কিন্তু -8, আর এখানে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু 4। তো কাটাকাটি করলে কত হচ্ছে বলো তো? -2, ঢাল আসলো -2। এখান থেকে যে কোনো একটা বিন্দু নিয়ে নিলেই তুমি তোমার সমীকরণ পেয়ে যাবে, যে কোনো একটা বিন্দু, যে কোনো বিন্দু হচ্ছে। আর এখানে তো জানো এক্স মানে এক্স অক্ষ, ওয়াই মানে ওয়াই অক্ষ, এটা এক্স ওয়াই চলক আকারেই থাকবে। তো দেখো y মাইনাস y1 মানে যে কোনো একটা বিন্দু, এই যে দেখো তোমার -4, এটা মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে বলো তো? +4 হয়ে যাবে, কিন্তু একবারে দিয়ে দিলাম +4। তারপর হচ্ছে m হচ্ছে -2 ইন্টু x মাইনাস 0, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এটা আসলো কি হলো ব্যাপারটা, তাহলে y প্লাস 4 আর এখানে কত হলো -2x, কিন্তু কারণ x থেকে 0 গেলে 0, তাহলে থাকলো কি -2x। সবগুলো এক পাশে নিয়ে চলে আসো, তাহলে থাকলো হলো কি 2x প্লাস y প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0। এটাই হলো আমার সরলরেখার সমীকরণ। এখন এই সরলরেখাটা বা যে এই রেখাংশটা, তাই তো, সরলরেখা বলো রেখাংশ বলো, এই রেখাংশটাই কিন্তু হচ্ছে এক্স অক্ষকে ছেদ করছে। এক্স অক্ষকে ছেদ করছে বলে একটি বিন্দু উৎপন্ন হয়েছে এক্স অক্ষকে। আর এক্স অক্ষকে যেহেতু তোমার ছেদই করছে, এই ছেদ বিন্দুতে ওয়াইয়ের মান শূন্য, ওয়াই অক্ষের মান শূন্য। তো ওয়াই অক্ষের মান এই যে এটাই মানে তো এক্স অক্ষ ওয়াই অক্ষ, তাহলে এখানে যদি আমি বসাই দিই, হ্যাঁ, এটাই মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ না? আর যখন হচ্ছে এই বিন্দুতে ছেদ করছে তখন ওর ওয়াই অক্ষের মান কত? শূন্য। ওয়াই অক্ষের মান তো শূন্য, তাহলে সেই ক্ষেত্রে এক্স অক্ষের মান কিন্তু চলে আসবে। কিন্তু আমাদের এটা মুখে বললে তো হবে না, লিখতে হবে। এই দেখো তোমার হচ্ছে এটাও হচ্ছে বাদ যাচ্ছে। এই দেখো এই রেখাটি আছে, এই রেখাটি তোমার হচ্ছে কাকে ছেদ করতেছে? এক্স অক্ষকে। এক্স অক্ষকে টি বিন্দুতে ছেদ করলে, টি বিন্দুতে ছেদ করলে, ছেদবিন্দুতে কার মান শূন্য হয় বলতো? এই যে ছেদবিন্দুতে ওয়াই অক্ষের মান শূন্য। হ্যাঁ, ওয়াইয়ের মানটা কিন্তু শূন্য, ওয়াইয়ের মান শূন্য, ঠিক আছে? তাহলে ওয়াইয়ের মান শূন্য এখানে বসাতে, তাহলে 2x ইকুয়ালস টু কত বলতো? একবার এখানে করবো, এত 0 প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0। দেখো ওয়াই জায়গায় 0 বসাইছি, তাহলে 2x ইজ ইকুয়ালস টু -4। তো 2 এখানে ভাগ হয়ে গেলে কি হয়ে যাবে বলো তো? -4 ভাগ 2 কাটাকাটি করলে কত বলো তো? -2, ঠিক আছে? -2। তাহলে x এর মান কিন্তু যে আসছে -2। ওকে, এখন আমার জাস্ট আশা করি এটা বুঝতে পারছো, কিন্তু এটা কিন্তু গলা -2 মনে হচ্ছে। এটার জন্য এটা দিব এখন কি সুন্দর সোজা, তাও বাঁকা, এই রে ভাইয়া লাইছে। ওকে ওকে ওকে, আশা করি এটা বোঝা গেছে ভাইয়া।
সবাই বুঝতে পেরেছো, বাদ হয়ে গেল, এই -2টাই রয়ে গেল। এখন দেখো আমার হচ্ছে জাস্ট ক্ষেত্রফলটা বের করলেই কিন্তু কাজ শেষ। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে বের করে, এটার নাম কি? এটার নাম হচ্ছে OTR। OTR দিতে পারি বা TOR, তোর TOR, হ্যাঁ যেটাই দাও না কেন, এটা দিলেই হইল TOR এর, হ্যাঁ এর ক্ষেত্রফল, ঠিক আছে, ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল আমার হচ্ছে এখানে অবশ্যই একটা হাফ দিব, হাফ দেওয়ার পরে তাহলে যেহেতু TORই বলছে, আর এখানে ঘড়ি কাটা বিপরীত দিকে আমি হচ্ছে যেভাবে ঘুরি না কেন আমি কিন্তু এটা ত্রিভুজই পাবো। চতুর্ভুজের ক্ষেত্রে একটু ঝামেলা হয়, কারণ ঘড়ি কাটা বিপরীত দিকে ঘোরাটা জরুরি হয়ে যায়, কারণ ধরো এইভাবে একটা বিন্দু, ধরো 4টা বিন্দু আছে, এটা তুমি যেভাবে ঘুরলে কি তুমি চতুর্ভুজ পাবো, ব্যাপারটা কিন্তু মোটো এমন না। হ্যাঁ, যে আমার ইচ্ছা মতন ঘুরলাম আমি চতুর্ভুজ পেয়ে গেলাম। এখন আমি প্রথমে এখান থেকে এখানে গেলাম, তারপর আবার এখানে গেলাম, বুঝলো, এখানে কিন্তু মোটো চতুর্ভুজ হয় নাই। ঠিক আছে, আমাকে কিন্তু অবশ্যই ঘড়ি কাটা বিপরীত দিকে বা হচ্ছে তোমার ঘড়ি কাটা বিপরীত দিকেই করতে হবে সুন্দরভাবে আসলে। তারপর দেখো ত্রিভুজের ক্ষেত্রে তুমি যেই বিন্দু থেকে যাও, ধরো এখান থেকে এখানে গেলে, এখান থেকে এখানে শেষ হয়ে গেল, আবার এখান থেকে এখানে গেলে, এখানে এখানে শেষ, তাও হবে, তারপর আবার 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 এখানে ত্রিভুজই পাবে। তো ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু ইজি হয়ে যায়। ওকে, তো ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখো তোমার হচ্ছে প্রথম বিন্দুটা হচ্ছে টি, এখানে যে এটা কিন্তু নির্ণায়ক সাইন, হাফ দিয়ে এটা কিন্তু নির্ণায়ক, ঠিক আছে, মডুলাসের মতন দেখতে হলো, এটার নামটা হচ্ছে নির্ণায়ক। ওকে, মাঝে মাঝে আমরাও মডুলাস বলে ফেলি, বাট এটা অ্যাকচুয়ালি কিন্তু নির্ণায়ক। নির্ণায়কে ইংলিশে বলে ডিটারমিনেন্ট, এটা কিন্তু নির্ণায়ক, মনে রেখো। হ্যাঁ, তো এই নির্ণায়কের হচ্ছে কি বলতো, প্রথমে হচ্ছে উপরে এক্স এর মান, নিচে হচ্ছে ওয়াই এর মান, উপরে হচ্ছে এক্স এর মান, নিচে হচ্ছে ওয়াই এর মান। তো এক্স এর মানটা হচ্ছে উপরে কত, এক্স এর মান দেখো টি এর জন্য এখানে উপরে কি -2, আর হচ্ছে নিচে ওয়াই এর মান 0, আবার হচ্ছে এই যে আর, ধর টি থেকে এবার আর এ গেলাম, বা ও তেও যেতে পারো তোমার ইচ্ছা, টি ও আর এখানে বসে তাহলে ওতেই গেলাম, হ্যাঁ আমার ইচ্ছা। তাহলে ও কত হবে বলো তো, এই দেখো, ঠিক আছে, ও হচ্ছে তোমার 0, এই যে এক্স এর মান 0, ওয়াই এর মানও 0, তারপরে তোমার হচ্ছে আর হচ্ছে কি এক্স এর মান 0, ওয়াই এর মান -4। এখন একটা ব্যাপার লক্ষ্য করে দেখো, আমি হচ্ছে টি থেকে প্রথমে এখানে গেছি ওতে, ও থেকে প্রথমে আরে গেছি, আরে যাওয়ার পরে আমি এখানে ধর থেমে আছি, দেখো আরে যাওয়ার পর থেমে গেছি, কিন্তু আর কিছু লিখতেছি না। তাহলে কি আমার কিন্তু ত্রিভুজটা কমপ্লিট হলো না? হলো না কিন্তু, যতক্ষণ আমি আবার ফিরে যাচ্ছি, দেখছো, আবার কিন্তু ফিরে যাওয়ার পরে দেখো এই নীল দাগটা কিন্তু পূরণ হয়েছে, এখন নীল দাগটাই দেখো পূরণ হয়েছে। তাহলে আমাকে কিন্তু যেই বিন্দু থেকে শুরু করছি সেখানে আবার ফিরে যেতে হবে, তার মানে বিন্দুটাকে আবার রিপিট করতে হবে। ওকে, তাই দেখো রিপিট করে ফেললাম। এখন আমার কাজ জাস্ট নির্ণায়কের কাজ খুবই সহজ, সেটা হচ্ছে একটা গল্পের মাধ্যমে আমরা সবসময় মনে রাখবো, একটা সফলতার গল্প, যেটা হচ্ছে ব্যর্থতা দিয়ে শুরু হয়। ব্যর্থতা হচ্ছে কি বলতো, যে প্রথমে নিচে নিচে যেভাবে প্রথমে এই যে এইভাবে, এই যে ব্যর্থতা, ডাউনফলের গ্রাফটা কি বলতো, নিচে নিচে যায় কিন্তু। তো সেক্ষেত্রে এটা -2 × 0 হবে হচ্ছে 0, প্লাস তোমার হচ্ছে 0 × -4, মানে 0 + 0 দাও, -0 দাও একই, সেখানে আমরা দিলাম +0 দিলাম, মাইনাস তোমার হচ্ছে দিয়ে এখন আমরা একটা পজ নিব, পজ নিয়ে আমি এবার কামব্যাক দেওয়ার চেষ্টা করবো। কামব্যাকটা কী বলতো, সফল, এই সফল কীভাবে হয়, এই যে দেখো তোমার হচ্ছে এই যে নিচে ছিলাম, নিচে থেকে সাই করে উপরে উঠে গেলাম, নিচ থেকে এই দেখো সাই করে উপরে, এই যে আবার আবার হ্যাঁ কই গেল ওইটা, যাই হোক গেছে গা। তো আমি হচ্ছে এই দেখো সাই করে উপরে উঠে যাব। তাহলে আমার হচ্ছে শুধুমাত্র এই গল্পটা এই জন্য মনে রাখবো যেন আমাদের সিকোয়েন্সটা মনে থাকে, যে আগে আমাদের উপর থেকে নিচে নিচে গুণ করতে হবে আড়াআড়ি, তারপর হচ্ছে নিচে থেকে উপরে উপরে, আর এখানে কিন্তু এইসব দেওয়া যাবে না। ওকে, আচ্ছা, তাহলে এইভাবে গুণ করলে 0 × 0, 0 × 0 চিহ্ন ওইটাই দিব যেটা আসবে, যেমন এখানে মাইনাসে মাইনাসে প্লাস, 4 × 8। ওফ, এত সুন্দর ক্যালকুলেশন আসলে তো কত ভালো তো বলো। আর এখানে অবশ্যই বর্গ একক লিখবো, ঠিক আছে, এই বর্গ একক যদি না লিখি তাহলে কিন্তু বেশ কিছু মার্ক কর্তন হওয়ার প্রবল সম্ভাবনা থেকে যায়। তাহলে হাফ ইন্টু এটা কত হচ্ছে বলতো, তোমার হচ্ছে -8 কিন্তু আসতেছে, -8। ওকে, তো -8 আসলে এভাবে কখনো ঋণাত্মক চলে আসতেই পারে, তো ঋণাত্মক আসলে কিন্তু ঘাবড়ানোর কিছু নাই, এখানে আমরা জাস্ট এটা মডুলাস চিহ্ন দিয়ে দিব। হ্যাঁ, এটা কিন্তু +8 ভাইবো না, যে তোমার হচ্ছে 0 + এটা 8 হচ্ছে, কিন্তু সামনে মাইনাস আছে না, তাহলে -8 যদি কখনো যদি এরকম ঋণাত্মক সংখ্যা যদি তোমার হচ্ছে চলে আসে ক্ষেত্রফলের ক্ষেত্রে, তো ঘাবড়ানোর কিছু নাই, যে ভাইয়া যদি তোমাদের ক্যালকুলেশন যদি ঠিক থাকতে হবে, ক্যালকুলেশন যদি ঠিক থাকে, যদি ঋণাত্মক আসে ঘাবড়ানোর কিছু নাই, শুধুমাত্র কী করবো বলো তো, এই যে দেখো তোমার হচ্ছে এটা মডুলাস চিহ্ন, এখন মডুলাস দিবা, আগে নির্ণায়ক ছিল, কিন্তু এখন মডুলাস দিলে মডুলাসের কাজ কী বলো তো, ঋণাত্মক চিহ্নটা তুলে দেওয়া, কারণ ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না, ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না। ওকে, তাহলে সেই ক্ষেত্রে দেখো আমি মডুলাস যদি তুলে দিই তাহলে হাফ ইন্টু 8 আসে, এটা কাটাকাটি করলে কত হয় বলো তো, 4, তার অ্যান্সার কত হয়েছে 4 বর্গ একক। ঠিক আছে, এটাই হচ্ছে আমার উত্তর। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা খুব সুন্দরভাবে স্পষ্টভাবে ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।